একটা আনন্দের খবর দেই শুরুতে। আমাদের নীড় মানে মনন হোসেন নীড়, ওর হচ্ছে যুব দাবা প্রতিযোগিতায় যাওয়ার কথা ছিল। সেটা বিমানের টিকিটের যে টাকাটা ওইটার অভাবে যাওয়াটা আটকে যাচ্ছিল প্রায়। তো এই খবরটা সকাল সন্ধ্যা দৈনিকে প্রকাশ হওয়ার পরই ওই পত্রিকার সঙ্গে একটা স্পন্সর প্রতিষ্ঠান যোগাযোগ করছে এবং নীড় অলরেডি সেই স্পন্সর পেয়ে গেছে বলে জানতে পারলাম। ফলে একটা নিউজ একটা ছেলেকে একটা টুর্নামেন্টে পাঠানোর ব্যবস্থা করলো। এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। এবং এটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে এই টুর্নামেন্টটায় নীড় যদি ভালো করে তাহলে এই টুর্নামেন্ট থেকে তার জিএম হয়ে ফেরা সম্ভব। নীড়ের জন্য আগাম শুভকামনা জানায় রাখি। তবে আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাই। এই ধরনের নিউজ কিন্তু আমরা প্রায়ই দেখি যে এই যে অর্থের অভাবে, বিমানের টিকিটের অভাবে আমাদের বাচ্চারা ঠিকমতো প্রতিযোগিতায় অংশ নিতে পারতেছে না। আপনারা জানেন যে দাবায় জিএম খেতাব অর্জন বা রেটিং বাড়ানো বা ওয়ার্ল্ড লেভেলে ভালো করা এগুলোর জন্য খুব জরুরি হচ্ছে প্রচুর 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 টুর্নামেন্ট খেলা। এবং এই টুর্নামেন্ট খেলা খুব ব্যয়বহুল, কারণ এটা তো আপনার বাড়ি এসে কেউ খেলবে না। আপনার ওই ছেলেটাকে একজন গার্জিয়ান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠাতে হবে, রেটিং টুর্নামেন্টে পাঠাতে হবে, জিএম টুর্নামেন্টে পাঠাতে হবে। এর মাধ্যমে সে আসলে সর্বোচ্চ পর্যায়ে যাবে। এখন সেই জায়গায় প্রচুর টাকা দরকার। আমরা ফলে প্রায় এই নিউজ দেখি যে স্পন্সররা কেন আগায় আসতেছে না। অনেক দাবাড়ু অভিযোগ করেন যে স্পন্সর ঠিক মতো আসতেছে না। আমার কোশ্চেন হচ্ছে যে দাবা খেলা ঠিক কী রিটার্ন একটা স্পন্সর প্রতিষ্ঠানকে দিতে পারে? একজন স্পন্সর যে দাবায় ইনভেস্ট করবেন, উনি এটার বিনিময়ে কী মাইলেজ পাবেন, কেন ইনভেস্ট করবেন, এবং কেন মাইলেজ না পেলেও ইনভেস্ট করা সম্ভব? সেক্ষেত্রে স্পন্সর না থাকার দায়টা কার? এই পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলছি বাংলাদেশের একজন জিএম, আপনারা জানেন, অন্যতম প্রতিভাধর মানুষ রিফাত বিন সাত্তারের সঙ্গে। রিফাত ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি এর আগে। আমার মনে আছে আমি যখন দাবা নিয়ে রেগুলার রিপোর্ট করতাম তখন এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘ একটা আড্ডা দিচ্ছিলাম রাজীব ভাইয়ের সঙ্গে। রাজীব ভাই এখন লন্ডনে, ফলে রাজীব ভাইয়ের আরেকবার রিচ করতে পারিনি। রিফাত ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছি এবং বেশ কিছু মজার পয়েন্ট চলে আসছে। তো আমি রিফাত ভাইয়ের কাছ থেকে বোঝা সেই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আজকে। প্রথমেই বলি দাবায় ব্যয় করাটা কেন জরুরি। আপনার যদি দাবায় ভালো করতে হয়, দাবায় নতুন নতুন জিএম পেতে হয় বা গ্লোবালি বড় কিছু অ্যাচিভ করতে হয়, তাহলে প্রচুর ব্যয় করতে হবে। সেটা রিফাত ভাই আজকে একটা ভালো উদাহরণ দিচ্ছিলেন যে দেখেন আমরা প্রথম জিএম পাইছি নিয়াজ ভাইকে, তারও বেশ পরে গিয়ে ইন্ডিয়া প্রথম জিএম পাইছে বিশ্বনাথন আনন্দ। কিন্তু সেই ইন্ডিয়ার আজকে ৮০-র উপরে সম্ভবত ৮৫ জন জিএম আছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ বছরের ভিতরে ওরা আরও ২০-২৫ জন জিএম পাবে। এখন ইন্ডিয়ায় আগায় গেল কি করে? এখানে উদাহরণটা রিফাত ভাই যেটা দিলেন যে এক গুকেশের কথা যদি আপনি ধরেন, এই মুহূর্তে যে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ, ও হচ্ছে যখন জিএম নর্ম অর্জন করে সেই সময় ও ৩ মাসের ব্যবধানে ৩০টা টুর্নামেন্ট খেলছে, ৩০ বা ৩৫টা। আপনি এটা কল্পনা করতে পারেন কেন এত দ্রুত এত টুর্নামেন্ট খেলতে হলো? কারণ আপনি যত দ্রুত যত হাই রেটিং খেলোয়াড়ের এগেনস্টে খেলবেন, এখানে ওই যে রেটিংয়ের ব্যাপারটা কিন্তু পৃথিবীর সব খেলায় একই, যে আপনি কোন প্রতিপক্ষকে হারাচ্ছেন। সেই প্রতিপক্ষের রেটিং যত বেশি আপনি তত বেশি রেটিং অ্যাচিভ করবেন। এইভাবে আপনার রেটিং যত বেশি হবে তত আপনার নর্ম বাড়তে থাকবে। প্রথমে আপনাকে ফিদে মাস্টার হতে হবে, তারপর ইন্টারন্যাশনাল মাস্টার হতে হবে, তারপরে জিএম হতে হবে। এর প্রত্যেকটাতে আবার বেশ কয়েকটা করে নর্ম পেতে হয়। এই সবগুলো পাওয়ার একমাত্র উপায় প্রচুর টুর্নামেন্ট খেলা। আর সেটা যদি আপনি খুব অল্প সময়ে অনেকগুলো হাই রেটিং টুর্নামেন্ট খেলতে পারেন তাহলে আপনার জিএম হওয়া খুব সহজ হয়ে যায়। আপনি মাত্র ৩ মাসের মধ্যে আইএম থেকে জিএম হয়ে যেতে পারবেন, ইন্টারন্যাশনাল মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার হয়ে যেতে পারবেন। এখন এই জিনিসটা ইন্ডিয়াতে সম্ভব, কারণ ইন্ডিয়াতে আপনি দেখবেন সারা বছর ওদের টুর্নামেন্টগুলো আয়োজনই করে টাটা গ্রুপ, বিড়লা গ্রুপ, এরকম বড় বড় গ্রুপগুলো। মানে পৃথিবীর শীর্ষস্থানীয় যেসব ধনী, রিলায়েন্স গ্রুপ, এরা হচ্ছে বিভিন্ন দাবাড়ুকে স্পন্সর করে। আমাদের এখানে সেখানে আমরা দাবাড়ুদের স্পন্সর খুঁজে পাই না। কেন পাই না? প্রথম কথা হচ্ছে কেন আমরা দাবাড়ুদের স্পন্সর খুঁজে পাই না। এ ব্যাপারটায় রিফাত ভাইয়ের সোজা বক্তব্য যে আমাদের আসলে উদ্যোগ নেই। আমরা আসলে আমাদের ফেডারেশন বা আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে প্রকৃতপক্ষে খুব একটা ভাবেই না। মানে একটা আছে যে আমরা চেষ্টা করতেছি কিন্তু স্পন্সর পাচ্ছি না। রিফাত ভাইয়ের বক্তব্য যে চেষ্টাই নাই। ফেডারেশনের পক্ষ থেকে গিয়ে যে বিভিন্ন স্পন্সরকে কনভিন্স করার চেষ্টা করা হবে বা এইগুলো করা হবে, এগুলো করা হয় না। রিফাত ভাই এখানে উদাহরণ হিসাবে বলতেছেন যে একটা সময় তো ফেডারেশনে প্রচুর স্পন্সর ছিল, তারা কোনো লাভালাভ না দেখেই
কেবল বুদ্ধিবৃত্তিক একটা খেলার পাশে থাকার আগ্রহে তারা স্পন্সর করতো, তাদের কাছে যেতে হতো, তাদের গিয়ে বুঝাতে হতো যে এই জায়গাটায় আপনি টাকা ঢালতেছেন মানে পানিতে ঢালতেছেন না, হয়তো এই মুহূর্তে কোনো রিটার্ন পাচ্ছেন না, কিন্তু আপনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিবৃত্তিক একটা খেলার সঙ্গে থাকতেছেন, আপনি দেশের মেধার একটা উন্নতি করতেছেন। এই ব্যাপারটা হয়তো 10টা কর্পোরেট হাউসে গেলে 9জনই না বলে দিবে, কিন্তু কেউ একজন থাকবে যে মেধা ব্যাপারটা বুদ্ধিবৃত্তির ব্যাপারটারে গুরুত্ব দেয়, সে স্পন্সর করবে। রিফাত ভাইয়ের বক্তব্য যে প্রথমত হচ্ছে আমাদের উদ্যোগ নাই, উদ্যোগ থাকলে 10জনের কাছে গেলে একজন পাওয়া যায়, ফলে স্পন্সর পায় না। এখন আমার পাল্টা প্রশ্ন হচ্ছে যে ভাই ধরেন ওই লোকটা নাই, ধরেন মেধা বা বুদ্ধিবৃত্তিরে গুরুত্ব দেওয়ার লোক ফুরায় গেছে, 10 বছর আগে ছিল এখন নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমরা কিভাবে দাবায় স্পন্সর পাবো? কারণ আমরা তো একটা ট্র্যাডিশনালি জানি যে দাবার কোনো তেমন মাইলেজ নাই। এখন মাইলেজ জিনিসটা কি? আপনারা যদি এই কর্পোরেট জার্গনের সঙ্গে পরিচিত হন, তাহলে মাইলেজ হচ্ছে যখন আপনি কোথাও একটা কিছু ইনভেস্ট করেন সেইটার বিনিময়ে আপনি কতটা ভিজিবিলিটি ফেরত পাইলেন, এটা হচ্ছে মাইলেজ। এখন ভিজিবিলিটি ফেরত পাওয়ার উপায় কি? প্রথমত হচ্ছে ওই জিনিসটা মিডিয়াতে প্রচুর আসতে হবে। এখন দাবা মিডিয়াতে প্রচুর আসে না, এটা সত্যি। 2 নম্বর হচ্ছে জিনিসটা ফ্যান ফলোয়ার থাকতে হবে, মানে প্রচুর লোকের ওন করতে হবে। আজকে ধরেন নীড়কে যে লোকটা 10 লাখ টাকা দেবে, সেই লোকটা আলটিমেটলি কিন্তু কিছু ফেরত পাবে না। নিগিরে হয়তো জার্সিতে ওই লোকটার একটা লোগো পরে যাবে, কিন্তু ওটা কে দেখবে? আপনার যদি নিউর এখানে চ্যাম্পিয়ন হয় তখন হয়তো পত্রপত্রিকার ফার্স্ট পেজে যাবে, যদি জিএম হয়ে আসে ফার্স্ট পেজে যাবে, যদি না হয় তাহলে ওই লোকের রিটার্নটা কি? কোনো রিটার্ন নাই। কারণ এটা টিভিতে লাইভ দেখাবে না, এইটা লোকজন ফলো করবে না, রোজকার ম্যাচ আপডেট যাবে না, সেক্ষেত্রে তো লোক রিটার্ন পাবে না। আর রিটার্নে যদি না পায় তাহলে আপনি কতক্ষণ আসলে ওই বুদ্ধিভিত্তিক খেলার ওই যে আকর্ষণ ওইটা দিয়ে স্পন্সর আনবেন? ওই স্পন্সরটা আসে হচ্ছে সিএসআর থেকে। এখন দেখেন আমি কর্পোরেট চাকরি করি বলে ইদানিং কর্পোরেটের কিছু ব্যাপার স্যাপার, মানে মূর্খের যা হয় সব কিছু 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 শেখে, ওরকম ওই কিছু ব্যাপার শিখে ফেলছে। সেটা হচ্ছে যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দুটো খাত থেকে সব জায়গায় টাকা দেয়, একটা হচ্ছে সিএসআর, এটা হচ্ছে সমাজসেবা খাত, এখানে সে কোনো রিটার্ন ছাড়াও টাকা দিতে পারে। তবে সিএসআর এর টাকাগুলো সাধারণত মালিক পক্ষের অনেক বুকিং থাকে, মানে এসব অনুরোধ একদম মালিকের কাছে আসে বেশিরভাগ ক্ষেত্রে। মালিকরাই আগে থেকে ঠিক করে ফেলে যে এবার আমার সিএসআর এর বাজেট 100 কোটি টাকা, এত টাকা কারো বাজেট থাকে না সাধারণত, খুব বড় বড় ব্যাংক বা ওই বড় বড় টেলকোর থাকতে পারে, তো সেই টাকাটা অমুক অমুক খাতে যাবে, এটা মালিক ঠিক করে ফেলে। এবার আসেন হচ্ছে বাকি যে বড় স্পন্সর আপনারা দেখেন, এটা মূলত মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আসে। মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু 1 টাকা ইনভেস্ট করলে 1.5 টাকার মাইলেজ, এই শর্ত ছাড়া কোথাও 1 টাকাও দিবে না, মালিক বললেও দিবে না। এটা আমি আপনার নিশ্চিত করে বলতেছি। আপনার যতই মনে হোক যে বাংলাদেশে কর্পোরেট পেশাদার কাঠামো নাই, কিন্তু এই জায়গাটা খুব শক্ত প্রতিষ্ঠানগুলা। আপনি কোনো প্রতিষ্ঠানের মালিকরে গিয়ে বলে দেখেন যে আমারে একটা স্পন্সর দেন, যদি তার হাতে সিএসআর এর বাজেট থাকে সে আপনাকে দিবে, নতুবা সে যদি আপনাকে মার্কেটিংয়ে পাঠায়, নিজে নিয়েও যায়, মার্কেটিং টিম আপনার জেরা করে জর্জর করে ফেলবে। মার্কেটিং টিম যদি সন্তুষ্ট না হয়, তারা ওই বলবে জি ভাই দেখতেছি, পরে মালিকরে গিয়ে বলবে যে স্যার এখানে ইনভেস্ট করতে পারবো না। কারণ কি, ওই টাকার বাজেটটা ওই মার্কেটিং টিমের হেডের নামে হয়েছে, ওই টিমের নামে হয়েছে। ওখান থেকে বছর শেষে যখন অডিট হবে তখন ওই মালিক ভুলে যাবে যে ওইটা ওনার অনুরোধে টাকাটা দেওয়া হয়েছিল, ওটা রিটার্ন আসে নাই, মালিক ধরবে। এই জন্য কেউ বিনা লাভে মার্কেটিং থেকে 1 টাকাও স্পন্সর করবে না। এখন সেই লাভটা কে কে দিতে পারে, সেইটাই রিফাত ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হলো। প্রথম কথা হচ্ছে আমাদের মিডিয়াকে একটা রোল প্লে করতে হবে। আমি নিজেকে মিডিয়া পার্সন হিসেবে আবারও দাবি করতেছি, কারণ এখানে তাহলে সুবিধা হবে। দাবি করেই আমি স্বীকার করতেছি যে আমরা মিডিয়া এই দাবাকে যথেষ্ট স্পেস দেই না। আমরা অ্যাকচুয়ালি ফুটবল ক্রিকেট ছাড়া কোনো খেলাকেই একেবারে পরিষ্কার সাফল্য না পাওয়া পর্যন্ত স্পেস দেই না। ধরেন একজন বক্সার একটা পদক জিতে আসছে, তখন আমরা বাধ্য হয়ে একটা নিউজ করি, বা কোনো একটা বিশেষ কিছু ঘটে গেছে তখন নিউজ করি। কিন্তু অন্য কোনো খেলা, ফুটবলের পুরুষদের খেলা আর ক্রিকেটের পুরুষদের খেলা, এটা ছাড়া অন্য কোনো খেলা আমরা রেগুলার নিউজ কভারেজ দিই না। ইভেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইংলিশ লিগের প্রতিদিনকার আপডেট আমরা দিই, কিন্তু আমরা বাকি কোনো খেলা দিই না। বাকি অন্য খেলায় কোনো অ্যাচিভমেন্ট নাই, অ্যাচিভমেন্টই কি শেষ কথা? এখানে তো দেশের বিভিন্ন খেলা কাভার করারও ব্যাপার আছে। এই যে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় জাতীয় দাবায়, আগে কিন্তু একসময় আমরা প্রতিদিনের আপডেট দিতাম। এখন আমি দেখি কোনো পত্রিকায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রোজকার আপডেট থাকে না। শুধুমাত্র বড় কোনো অঘটন ঘটলে, মানে যে যেমন জিয়াবাই মারা গেলেন,
বা রাজীব ভাই যদি হেরে যেতেন বা রিফাত ভাই যদি হেরে যেতেন, এখন রাজীব ভাই তো দেশে নাই, আরও কমে যাবে নিউজ। এখন আসছেন রিফাত ভাই, রাকিব আর নিয়াজ ভাই, তো এই তিনজনের নিউজ ছাড়া আসলে যায় না কিছু। এখন এভাবে আসলে আপনি স্পন্সরকে সন্তুষ্ট করতে পারবেন না, এখানে মিডিয়ার একটা রোল প্লে করতেই হবে। আমরা এসব ক্ষেত্রে মিডিয়া থেকে কাউন্টারে যেটা বলি যে খেলা পপুলার না হইলে আমরা এটার কাভারেজ করবো না, আগে এটা দর্শকের চাহিদা থাকতে হবে। পাল্টা রিফাত ভাই যেমন আজকে বললেন যে দাদা এই দর্শক চাহিদা বা দর্শক রুচি তৈরি করাও কিন্তু মিডিয়ার একটা রোল, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। আমি যদি এটা অস্বীকার করি তাহলে মিথ্যাচার হয়ে যাবে। দর্শকের যে রুচি, এই রুচিটা তো তৈরি করতে হয়, রুচি রাতারাতি তৈরি হয় না। তো আজ থেকে 5 বছর আগে দর্শক কিন্তু অনেক কিছু চিনত না, সেই জিনিসগুলো আমরা মিডিয়া চিনাইছি না, সেই জায়গায় নিয়ে গেছি না দর্শককে। এই যে ইউরোপিয়ান ফুটবল, এটা দর্শককে চিনাতে হচ্ছে না, দর্শককে নিজে ইউরোপে গিয়ে আসা বলছে যে ভাই আপনারা ইউরোপিয়ান ফুটবল কাভার করেন। আমরা ইউরোপের নিউজ দেওয়া শুরু করছি, আমরা বলতে শুধু প্রিন্ট মিডিয়া না, টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই মিলে কাভারেজ দেওয়া শুরু করছি। তখন এই রুচিটা তৈরি হয়েছে। তখন আজকে আমরা শুধু মেসি রোনালদোরে চিনি তা না, আজকে আমরা হালান্ডরে চিনি, রদ্রিগে চিনি, মানে লিগের রেগুলার পারফর্মারদের সবাইরে চিনি। এই জিনিসটা মিডিয়া তৈরি করতে হয়, সেই জিনিসটা আমাদের দাবা, আর্চারি, শুটিং জায়গায় যথেষ্ট সুযোগ আছে, এই জায়গাগুলোতে মিডিয়ার কাজ করার যথেষ্ট সুযোগ আছে। তবে এক্ষেত্রে আবার মিডিয়ার দিকে দাঁড়ায়, মানে এতক্ষণ তো আমি ওই পাশে দাঁড়ায় কথা বললাম, মিডিয়ার একটু ব্লেম করে কথা বললাম রিফাত ভাইয়ের হয়ে, এবার উল্টো পাশে দাঁড়াই, রিফাত ভাইয়ের নিয়েই দাঁড়াই, রিফাত ভাইও আবার সঙ্গে এই পাশে আসবেন। কারণ রিফাত ভাই বলতেছিলেন যে মিডিয়ার কাজটা সহজ করে দিতে পারে ফেডারেশন। কিভাবে? সেটা হচ্ছে যে আপনার দুটো জিনিস মাথায় রাখতে হবে, ফ্যান, ফলোয়ার। আপনি যদি ফলোয়ার তৈরি করতে পারেন, সেই ফলোয়ার কালক্রমে ফ্যানে পরিণত হবে। আর ফ্যান ফলোয়ার থাকলে মিডিয়া বাধ্য কাভারেজ দিতে। যেমন দাবায় এই সুযোগটা নাই বলেই আমরা জানতাম। কিরকম নাই? দাবায় যেহেতু খেলাটা লাইভ হয় না, মানে আমরা জানতাম যে লাইভ হয় না, বা স্টেডিয়ামে খেলাটা হয় না, ওখানে গিয়ে হইচই করার কোনো সুযোগ নাই। আপনি এই যে নির যাচ্ছে, এখানে ওই ম্যাচটা লাইভ হলে, ওই ম্যাচটা যদি হাজার হাজার লোক স্টেডিয়ামে গিয়ে দেখতে পারতো, তাহলে তো ফ্যান ফলোয়ার তৈরি হতো, মিডিয়া কাভারেজ দিত, তখন বাধ্য হতো, তখন আর রুচি তৈরি করার কোনো ব্যাপার থাকতো না। কিন্তু এখন তো সেটা হচ্ছে না, তাহলে এখানে কি করণীয়, বা বাইরের দেশগুলো কি করে? ওইটা রাজীব ভাই আমার বহু আগে, অলমোস্ট 2 দশক আগে রাজীব ভাই বলছিলেন যে রাশিয়া আমেরিকা আজ থেকে 2 দশক আগে ফেডারেশনের ভিতরে চেস ম্যাচ হতো, আর বাইরে জায়ান্ট স্ক্রিনে লাইভ ওই খেলা চালাইতো, এবং সেটা দেখেও বাইরে মানুষ হইচই করতো যে তার পছন্দের খেলোয়াড় আগায় যাচ্ছে, অমুক পিছায় যাচ্ছে, এই ড্রর অফার দিছে, না মাইনে গিয়ে হারে দিছে, নানা রকম রোমাঞ্চ, এক্সাইটমেন্ট। আপনি মিকাইল তালের খেলা যদি দেখেন, মানে সেই আমলে রাকিবের মাধ্যমে জানছিলাম মিকাইল তালের কথা। মিকাইল তাল ছিল বিরাট পাগলা খেলোয়াড়, তার খেলা যদি দেখেন আপনার ক্রিস গেলের ব্যাটিংয়ের মতো মনে হবে যে কি পাগলামি করতেছে বোর্ডে। এখন ওই সেন্সেশনটা তো পাবলিককে দিতে হবে যে মিকাইল তালের মতো খেলে কে আমাদের দেশে? রাকিব খেলে। রাকিবের খেলা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে রাকিবের সঙ্গে ওই জোড়ো ব্যাটিংয়ের কী সম্পর্ক। ওই জিনিসটা, ওই ব্যাপারটা তখনই তৈরি হবে যখন আপনি লাইভ খেলাটা দেখাবেন। এখন অলরেডি পৃথিবীর প্রায় সব দেশ অ্যাটলিস্ট ইউটিউবে খেলা লাইভ করে, ফলে ওখানে একটা ফ্যান ফলোয়ার গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এখন আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়, যেসব টুর্নামেন্ট লাইভ হয় সেটা দাবা কমিউনিটির লোক যা দেখে। যেমন রিফাত ভাই আমার সঙ্গে যখন কথা বলতেছিলেন, একটু পরে ইফতারিতে যাবেন, এরকম একটা সময় কথা বলতেছিলেন, রিফাত ভাই বললেন যে আজকেও সকাল থেকে 3-4টা ম্যাচ দেখছি। দাবা কমিউনিটির লোকেরা দেখতেছে, ইউটিউবে প্রচুর ম্যাচ লাইভ হচ্ছে, এবং সেইগুলোর ভিতর গুরুত্বপূর্ণ ম্যাচ এরা দেখতেছে। এই নীড় দেখে, মুগ্ধ দেখে, সবাই দেখে। কিন্তু কথা হচ্ছে যে এটা জেনারেল পাবলিকের কাছে পৌঁছাতে হবে আগে, সেক্ষেত্রে ইনিশিয়েটিভটা ফেডারেশনকে নিতে হবে। ফেডারেশনকে শুরুতে যেটা করতে হবে, আমাদের ঘরোয়া টুর্নামেন্ট বা দেশে যদি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়, এগুলাকে জায়ান্ট স্ক্রিনে লাইভ করতে হবে। ফেডারেশনের বাইরে বা বিভিন্ন বড় চত্বরে আপনি যদি টিএসসির কাছে পারমিশন চান, ইউনিভার্সিটির কাছে পারমিশন চান যে ভাই এরকম একটা জনকল্যাণে আমরা এই মহসিনলের মাঠে বা টিএসসিতে একটা স্ক্রিন লাগায় এইবারে পুরো টুর্নামেন্টটা লাইভ করব, কিচ্ছু তো দরকার নেই আপনার এখানে। 4টা 5টা ক্যামেরা যা লাগে ওইটা বসাবেন, যে কোনো একটা প্রতিষ্ঠানের কাছে হেল্প চাইবেন, এটা লাইভ করার ব্যবস্থা তারা করে ফেলবে। আজকাল খুব সামান্য খরচে স্ট্রিমিয়ার বা যে কোনো কিছুর একটা সাবস্ক্রিপশন নিলে লাইভ করে সারা পৃথিবীতে আপনি ম্যাচ দেখাইতে পারবেন। এটা হচ্ছে প্রথম ধাপ হতে হবে, তাতে আপনার ফ্যান ফলোয়ার গোষ্ঠী তৈরি হবে। এখন যেটা হবে, এই ফ্যান ফলোয়ার গোষ্ঠী ওই দিন মাঠে খেলা দেখে, মানে মহসিন হল মাঠে ধরেন আপনি ভিড় হয়ে 500 লোক খেলা দেখছে, এই টুর্নামেন্টটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, যে টুর্নামেন্টটা আমাদের দুটো ছেলে ভালো করছে, তারা ওদের হয়ে জয়ধ্বনি দিছে।
এখন ওই ছেলেটা কিন্তু একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেল। মহাসিন হলের ওই ছেলেটা ঘরে ফিরে তার মনে হলবে কোনো এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে যে আচ্ছা ওই দিন যে নীড় ইন্ডিয়ান ওই জিএমরে হারালো, নীড় তো শুনছি এখন রাশিয়ায় খেলতেছে, কি অবস্থা দেখি তো। ও খট করে ইউটিউবে ঢুকে সার্চ দিবে ওই টুর্নামেন্ট, দেখবি যে ওই টুর্নামেন্ট ইউটিউবে লাইভ হচ্ছে। তার তখন ওই ইউটিউবে দেখার অভ্যাসটাও তৈরি হয়ে যাবে। এবং এইরকমভাবেই এই চক্রটা আপনি যদি একবার ছেড়ে দিতে পারেন, এটা ওই যে পারমাণবিক বোমার যে চেইন রিয়াকশন ওই রকম, খুব দ্রুত দেখবেন আপনি সারা দেশে কোটি কোটি দর্শক তৈরি হয়ে গেছে। এই দর্শকের পেশারে আবার টিভি এবং পত্রিকাগুলো পড়বে। তখন টেলিভিশনগুলো কি করবে, ওই ফিড কিনবে। এখন ধরেন রাশিয়া কোনো একটা টুর্নামেন্টে ম্যাগনাসের এগেনস্টে আমাদের নীড় খেলতেছে, নীড়ও ততদিনে জিএম হয়ে গেছে। ওই খেলা দেখার জন্য যে প্রেশারটা ক্রিয়েট হবে বাংলাদেশে, তখন ওইটা ইউটিউবে দেখে সন্তুষ্ট থাকতে পারবে না লোকজন। এবং ইউটিউবের উপরে শুধুমাত্র টিভি প্রতিষ্ঠানগুলো বা পত্রিকাগুলো ভর করে থাকবে না। তখন দেখা যাবে এই টি স্পোর্টস কোনো একটা ক্রিকেট টুর্নামেন্ট বাদ দিয়ে ওই টুর্নামেন্টের লাইভ ফিড কিনে ফেলছে, যে বাংলাদেশে একমাত্র সম্প্রচার সত্য টি স্পোর্টসের। লোকজন রাত জেগে হই হুল্লোড় করে নীড় ভার্সেস ম্যাগনাস খেলা দেখতেছে। ওই জিনিস আবার পরদিন সকাল হতে না হতেই উৎপল শুভ্রর মায়াবী লেখায় প্রথম আলোর ফার্স্ট পেজে, শুধু প্রথম আলো না, সবাই যার যার ফার্স্ট পেজে খেলার পেজে লেখা ছাপবে। উৎপল শুভ্র লিখবেন, মোস্তফা মামুন লিখবেন, আরিফুল ইসলাম বাবু লিখবেন, সবাই লিখবে এবং আমরাও বাধ্য হব কন্টেন্ট বানাইতে। শুরুটা কিন্তু হয়েছিল শুধুমাত্র ওই যে একটু জায়ান্ট স্ক্রিনে দেখানোর মাধ্যমে। ফলে এরকম কিছু আমরা কল্পনা করতে পারি না। আজকে রিফাত ভাই যেরকম একটা পাত হয়ে দেখায় দিলেন, খুব অল্প সময় পাইছি আমরা আজকে আড্ডা দেওয়ার জন্য, ইফতারি ছিল সামনে, তারপরে ছোট্ট সময় দেখেন আমাদের দাবাড়ুরা যে কি পরিমাণে মেধাবী। এই যে পাত জিয়ে মেয়েদের সঙ্গে আড্ডা দিয়ে তো আমি সবসময় মুগ্ধ হই। উনি একটা পাত হয়ে দেখায় দিলেন। এটা হুবহু এরকম হতে হবে তা না, কিন্তু উদ্যোগটা নিতে হবে। ফেডারেশনকে বসে থাকলে চলবে না, এনএসসিকে বসে থাকলে চলবে না। এই খেলাগুলোর কথা ভাবতে হবে, স্পন্সরদের আনার কথা ভাবতে হবে এবং এরকম লম্বা প্রসেসে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। তাহলে একদিন আর নীড়ের জন্য এই স্টোরি বদিউজ্জামান মিলনকে করতে হবে না। আমার বন্ধু ভাই বদিউজ্জামান মিলন সকাল সন্ধ্যায় স্টোরিটা করছে, ফলে নীড় একটা স্পন্সর পাইছে। মিলন ভাই সারাটা জীবন গেল এই জাতীয় স্টোরি করতে করতে। আপনারা মিলন ভাইকে মুক্তি দেন, মিলন ভাই একটু অন্যরকম স্টোরি করুক, এই নীড়ের সাফল্যের স্টোরি নিয়েই সে ব্যস্ত থাকুক। সবাই ভালো থাকবেন। নীড়, মিলন ভাই, রিফাত ভাই এবং আমাদের বৃহৎ দাবা জগৎ সকলের জন্য শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা রইল।